এবার আন্তর্জাতিক এক সংস্থা জাস্টিস ইনফো ডট নেট তাদের ওয়েবসাইটে প্রকাশ করলো বাংলাদেশে আইসিটির বিচার ব্যবস্থা নিয়ে আর এক জালিয়াতি এবং এর বিস্তারিত। আইসিটির নতুন বিচারিক জালিয়াতি জাস্টিস ইনফো ডট নেট এর বিস্ফোরক রিপোর্ট, আন্তর্জাতিক মান তো দূরের কথা, সাধারণ আইনের চেয়েও নিকৃষ্ট বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চার্জ ছাড়াই ২০ মাস আটক, জামিন গায়েব, সাংবাদিক গ্রেপ্তার এবং আপিলের অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে কড়া ও তীব্র আইনি বিশ্লেষণ আজ আপনাদের সামনে আমি তুলে ধরছি। আন্তর্জাতিক বিচারের সুষ্ঠু বিচার, ডিউ প্রসেস এর যে মিষ্টি গান গেয়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিচার কার্য চালাচ্ছিল, আন্তর্জাতিক বিখ্যাত প্রাচারিক বিষয়ক পোর্টাল জাস্টিস ইনফো ডট নেট এর সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনে সেই মিথ্যা প্রতিশ্রুতির কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। প্রতিবেদনের শিরোনাম কি সেটা জানেন? বাংলাদেশ এক নতুন ত্রুটিপূর্ণ বিচার ব্যবস্থা। আওয়ামী লীগ সরকারের পতনের পর আশা করা হয়েছিল ১৯৭১ সালের বিচার প্রক্রিয়ার যে তথাকথিত গুরুতর রাজনৈতিক ও পদ্ধতিগত ত্রুটি নিয়ে বিশ্বজুড়ে মানবাধিকার সংস্থাগুলো সমালোচনা করেছিল, নবগঠিত ট্রাইব্যুনাল হয়তো এবার আন্তর্জাতিক আইসিসি বা রোম সমিতির, যেটা রোম স্ট্যাচুট বলা হয়, সেই মানদণ্ড মানবে। কিন্তু আদালতের বিচারকরা মুখে বড় বড় কথা বললেও বাস্তবে আইনের ধারাগুলোকে এমনভাবে বিকৃত করেছে যা আওয়ামী লীগ আমলের চেহারার চেয়েও বেশি নিকৃষ্ট ও ভয়ঙ্কর রূপ নিয়েছে। কোনো প্রমাণ ছাড়া তারা কেবল তদন্তকারী কর্মকর্তাদের মন গড়া প্রয়োজনীয়তার দোহাই দিয়ে ডজন ডজন মানুষকে দিনের পর দিন তুলে নেওয়া হচ্ছে। কোনো অভিযোগ গঠন বা চার্জ ছাড়াই ৭৫ বছরের বয়োবৃদ্ধ সাবেক মন্ত্রী ফারুক খান, ৮০ বছরের ডক্টর তৌফিক এলাহি চৌধুরী দীর্ঘ ২০ মাস ধরে অন্ধকার প্রকোষ্ঠে আটকে রাখা হয়েছে। দুই সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেপ্তার করে ২ মাস পার হলো, গ্রেপ্তারের কারণ পর্যন্ত জানানো হয়নি। আর সবচেয়ে বড় কথা, উচ্চ আদালতে জামিন বা এই অন্যায্য আটকের বিরুদ্ধে আপিল করার সব আইনি পথ বন্ধ করে দেওয়া হয়েছে। আজ আমরা এই ভিডিওতে রোম সংবিধি, আইসিটি নির্বাহী কার্যবিধির যে নিয়ম ৯ এবং হাইকোর্টের রুলস ধরে ধরে আন্তর্জাতিক মানের এই এই বিচারের চলা মেগা যে প্রহসন চলছে, প্রতিটি অকাট্য আইনি প্রমাণ ফলাও করে বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, স্ক্রিনে আপনারা দেখছেন সেই জাস্টিস ইনফো ডট নেটে যেটা উঠে এসেছে প্রথম পর্বটা, বাংলাদেশ এ নিউ ফ্লয়েড জাস্টিস সিস্টেম। এখানে সাংবাদিক ডেভিড বাগম্যান এই লেখাটা লিখেছেন এবং উনি প্রথম হেডিং এ যেটা লিখেছেন, ডিসপাইট সেভারাল রিফর্মস অফ অ্যাডাপ্ট বাংলাদেশ জাস্টিস সিস্টেম টু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, দ্য কান্ট্রি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস ইজ ইউজিং দ্য সেম ফ্লয়েড ল, sometimes even worse than those applied under the previous regime. Here are the concerns regarding rules governing arrest and pre-charges detention. The tribunal's refusals to grant bail and the absence of any right to appeal detention or bail decision to the higher court. দেখেন, যে কথাটা আমি একটু আগে বললাম সেই কথাটাই এখানে বলেছে যে হায়ার কোর্টে কোনো জামিন নিতে দিচ্ছে না, জামিন হচ্ছে না এবং তাদেরকে বিনা বিচারে মাসের পর মাস, বছরের পর বছর আটক রাখা হচ্ছে। আসুন প্রথমে আমরা গ্রেপ্তার ও আটকের আইনি ভিত্তিটা একটু ব্যবচ্ছেদ করি। ডেভিড বার্গম্যানের কথা অনুযায়ী এখানে যেগুলো তুলে নিয়ে আসা হচ্ছে সেটা একটু বলি, যা রোম সংবিধির চরম অবমাননা তৈরি করেছে। আন্তর্জাতিক নিয়ম কি বলে? আইসিসি রোম সংবিধি অনুচ্ছেদের ৫৮ অনুযায়ী প্রাক বিচার বা প্রি ট্রায়াল চেম্বার তখনই কেবল একজন অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিতে পারে যখন বিচারকরা সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে সন্তুষ্ট হন। সেইগুলো হলো: ১, উক্ত ব্যক্তিটি অপরাধ করেছেন বলে বিশ্বাস করার যৌক্তিক প্রমাণ রয়েছে। ২, বিচারে তার উপস্থিতি নিশ্চিত করতে গ্রেপ্তার প্রয়োজন। এবং ৩, তিনি যেন তদন্তে বাধা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারেন। কিন্তু বাংলাদেশের বর্তমান আইসিটি কার্যবিধির নিয়ম ৯ এর ১ কি লেখা হয়েছে সেটা একটু আমরা জানি। এখানে গ্রেপ্তারের জন্য কোনো সুনির্দিষ্ট প্রমাণের বাধ্যবাধকতা রাখা হয়নি। কেবল বলা হয়েছে তদন্তকারীরা, কর্মকর্তারা যদি ট্রাইব্যুনালকে গিয়ে বলেন যে গ্রেপ্তারটি প্রয়োজনীয়, নেসেসারি, তবেই ট্রাইব্যুনাল পরোয়ানা দিয়ে দিবে। চিন্তা করেন একবার প্রয়োজনীয় শব্দটা কি? এটি একটি সম্পূর্ণ অসংজ্ঞায়িত এবং মন গড়া শব্দ। তদন্তকারী কর্মকর্তারা ইচ্ছা হলেই তিনি কাউকে অপ্রয়োজনীয়কে প্রয়োজনীয় বানিয়ে গ্রেপ্তার করতে পারেন। এমনকি আগের আওয়ামী লীগ আমলেও অন্তত প্রসিকিউশনের আদালতে প্রমাণ করতে হতো যে কার্যকর ও সুষ্ঠু তদন্তের জন্য গ্রেপ্তার প্রয়োজন। কিন্তু বর্তমান ট্রাইব্যুনালে সেই সামান্য মানদণ্ডটিও তুলে দিয়ে তদন্তকারী কর্মকর্তার খেয়াল খুশির উপর মানুষের জীবন ছেড়ে দিয়েছে। বাংলাদেশে সাধারণ ফৌজদারি আইনেও একজন সাধারণ ম্যাজিস্ট্রেট কোনো আসামিকে
কোনো চার্জ ছাড়া আটক রাখতে পারেন না, যতক্ষণ না অভিযোগটি সুপ্রতিষ্ঠিত প্রমাণিত হয়। কিন্তু দেশের সর্বোচ্চ আন্তর্জাতিক মর্যাদার দাবিদার আদালত সাধারণ ম্যাজিস্ট্রেটের বিচারিক মানদণ্ড থেকেও নিচে নেমে গিয়েছে। এর ফলে ২০২৪ সালের আগস্ট থেকে আজ পর্যন্ত ট্রাইব্যুনাল প্রসিকিউশনের চাওয়া একটি গ্রেপ্তার পরোয়ানাও প্রত্যাখ্যান করেনি। সব ঢালাওভাবে অনুমোদন দেওয়া হয়েছে। বন্ধুরা, রোম সংবিধি পরিপন্থী এই কালো নিয়মের সবচেয়ে ভয়ঙ্কর ফল কি দাঁড়িয়েছে তা শুনলে আপনারা আঁতকে উঠবেন। আইসিটি কার্যবিধি নিয়ম ৯-৫ অনুযায়ী স্পষ্ট বিধান রয়েছে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি ১ বছর বা ১২ মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন না করা যায় তবে তাকে মুক্ত করে দিতে হবে। আর ট্রাইব্যুনাল তাকে আটক রাখতে চায় তবে বিচারকদের লিখিতভাবে কারণ নথিবদ্ধ করতে হবে যে সেখানে ব্যতিক্রম পরিস্থিতি বিরাজ করছে। কিন্তু বাস্তব চিত্র কি সেটি একটু দেখুন। এই justice.info.net এর রিপোর্ট অনুযায়ী ট্রাইব্যুনাল আজ পর্যন্ত সেই ১ বছর সীমা পার হয়ে যাওয়া একজন ব্যক্তিকে জামিনে মুক্তি দেননি। এমনকি বিচারকরা নিয়ম অনুযায়ী আদালতের কোনো ব্যতিক্রমী পরিস্থিতির আইনি ব্যাখ্যা ও নথিবদ্ধ করার প্রয়োজন বোধ করেননি। উদাহরণ চান ৭৫ বয়সী সাবেক মন্ত্রী ফারুক খান, ৮০ বছর বয়সী সাবেক উপদেষ্টা তৌফিক এলাহি চৌধুরী। উভয়ই কোনো সুনির্দিষ্ট অভিযোগে চার্জ গঠন ছাড়াই ২০ মাস ধরে বিচারহীন অবস্থায় আটক রাখা হয়েছে। ২০২৬ সালের এপ্রিলে ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী যখন ১.৫ বছর পর ট্রাইব্যুনালে জামিনের জন্য আবেদন করলেন, ট্রাইব্যুনাল কি করলো সেটা একটু দেখেন। জামিনের আবেদন বাতিল করে তা সরাসরি ৩ মাসের জন্য স্থগিত করে দিল। অর্থাৎ জামিন শুনানির অধিকারটুকু বাতিল করা হলো বা ঝুলিয়ে দেওয়া হলো। কার্যবিধির নিয়ম ৯ ধারা ৬ অনুযায়ী প্রতি ৩ মাস পর আটকের কারণ পর্যালোচনার কথা থাকলেও বাস্তবে ট্রাইব্যুনালে আটক থাকা একজন ব্যক্তিকেও জামিনে মুক্তি দেওয়া হয়নি। কেমন বিচার ব্যবস্থা আপনারা একটু ভাবেন, যেখানে অভিযোগপত্রই তৈরি হয়নি অথচ বৃদ্ধ মানুষদের বছরের পর বছর প্রাক বিচার জেলে পচানো হচ্ছে। বন্ধুরা, আন্তর্জাতিক আইনের আরেকটি মৌলিক অধিকার হলো একজন মানুষকে যখন গ্রেপ্তার করা হবে তাকে এবং তার আইনজীবীকে অবিলম্বে লিখিতভাবে জানাতে হবে কেন, কি প্রমাণের ভিত্তিতে তাকে ধরা হয়েছে। রোম সংবিধিতে গ্রেপ্তারের পরোয়ানাতেই এর স্পষ্ট বিবরণ লেখা বাধ্যতামূলক। কিন্তু আমাদের আইসিটি নিয়ম ৯-৩ ধারাতে এই অভিনব ও পৈশাচিক কারসাজি করা হয়েছে। সেখানে লেখা আছে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের সময় অভিযুক্তকে অভিযোগের অনুলিপি দিতে হবে। আর এর সাথে যুক্ত করা হয়েছে মারাত্মক ৩টি শব্দ অথবা পরবর্তী, অর্থাৎ লেট অন। এই অথবা পরবর্তী শব্দ ৩টি যুক্ত করে আইনের মূল উদ্দেশ্যকে হত্যা করা হয়েছে। এর জ্বলন্ত প্রমাণ ২০২৬ সালের ১৪ মে ট্রাইব্যুনালের নির্দেশে গ্রেপ্তার হওয়া ২ সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রূপা। তাদের গ্রেপ্তার হওয়া ২ মাসের বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত তাদের কাছে কোনো আইনজীবী তাদের বিরুদ্ধে থাকা কোনো নির্দিষ্ট অভিযোগের কপি বা প্রমাণের কাগজ তাদেরকে দেওয়া হয়নি। যেমনটি ট্রাইব্যুনালের প্রসেস নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে লেখালেখি করা আইনজীবী ব্যারিস্টার খান খালিদ আদনান স্পষ্ট করে বলেছেন, গ্রেপ্তার হতে হবে প্রমাণের ভিত্তিতে, একটি স্পষ্ট বিচারিক মানদণ্ডের উপর ভিত্তি করে, কোনো অসংজ্ঞায়িত অপ্রয়োজনে দোহাই দিয়ে নয়, এবং যে কোনো আটক ব্যক্তিকে কেন আটক রাখা হচ্ছে তা দ্রুত এবং তাৎপর্যপূর্ণভাবে জানাতে হবে। গুরুতর অপরাধের জবাবদিহিতা এবং আইনের সঠিক প্রক্রিয়া, এই দুটি বিষয় একে অপরের বিরোধী উদ্দেশ্য নয়। আইসিটির গ্রহণযোগ্যতা বা বৈধতা এই দুটির উপরে নির্ভর করে। আজকের সাংবাদিকদের এবং প্রবীণ নাগরিকদের প্রমাণের কপি না দিয়ে আটকে রাখা আন্তর্জাতিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন নয় কি? সেই প্রশ্ন এই জাস্টিস ইনফো রেখেছে। আমরাও রাখলাম যে এই যে বিচারক বা মানে অনৈতিক বিচার, এই অনৈতিক বিচারের ফলাফল যে ভবিষ্যতে কত বাজেভাবে এই বাংলাদেশে প্রকাশিত হবে এবং বাংলাদেশকে এই বিচার প্রক্রিয়া আসলে কোন ধ্বংসের মুখে নিয়ে যাবে সেটা শুধু সময় বলে দিবে। বন্ধুরা, এবার আসুন সবচেয়ে বড় আইনি জালিয়াতি ও স্বেচ্ছাচারিতার জায়গায়। বাংলাদেশের ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অনুচ্ছেদের ২১ এবং ২১ এর অনুযায়ী আইসিটি দেওয়া কোনো অন্তর্বর্তীকালীন আদেশ ইন্টারিম অর্ডার যেটা বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল বা আপিল বিভাগে আপিল করার কোনো সুযোগ রাখা হয়নি। অর্থাৎ ট্রাইব্যুনাল যদি আপনাকে বেআইনিভাবে গ্রেপ্তার করে, আপনার জামিন না দেয়, আপনাকে বছরের পর বছর অভিযোগ ছাড়া আটকে রাখে, আপনি ট্রাইব্যুনালের বিচারকদের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্ট অথবা অন্য কোনো আপিল কর্তৃপক্ষের দ্বারে যেতে পারবেন না। কেবল চূড়ান্ত রায় বা আদালত অবমাননার শাস্তির পরেই কেবল আপিলের বিধান রয়েছে। চিন্তা করেন একবার, সাধারণ একজন চোর ডাকাতও গ্রেপ্তার হলে ম্যাজিস্ট্রেটের কোর্ট থেকে শুরু করে জজ কোর্ট, হাইকোর্ট পর্যন্ত ৩ স্তরের আপিল করার আইনি অধিকার পায়। কিন্তু আইসিটির আসামিকে সাধারণ বিচার ব্যবস্থার চেয়েও নিচে নামিয়ে আপিল অধিকার কেড়ে নেওয়া হয়েছে। অথচ রোম সংবিধির ৮২ এক
খ অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে বা লেখা আছে, প্রাক বিচার পর্যায়ে জামিন নামঞ্জুর বা আটকের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক আপিল চেম্বারের মধ্যবর্তী আপিল করার পূর্ণ অধিকার অভিযুক্তদের রয়েছে। তাহলে ট্রাইব্যুনালের বিচারকরা কেন মুখে দাবি করেন যে এই আইন আন্তর্জাতিক মানের জীবন্ত প্রতিফলন? বিচারিক অধিকার কেড়ে নিয়ে প্রমাণের ভিত্তি ছাড়া মানুষকে আটক রেখে এবং আপিলের পথ বন্ধ করে যে ক্যাঙ্গারু কোর্ট মার্কা নিয়ম চালু রাখা হয়েছে, তার বিরুদ্ধে আমরা সোচ্চার প্রতিবাদ জানাই। অবিলম্বে ট্রাইব্যুনালের এই নিয়ম বাতিল করে আইসিটির আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অন্তর্বর্তী আপিল এবং জামিনের বিধান চালু করা উচিত। দর্শক, আপনারা কি মনে করছেন, প্রমাণের কাগজ না দিয়ে ২০ মাস ধরে চার ছাড়া মানুষকে আটকে রাখা, উচ্চ আদালতে আপিলের অধিকার কেড়ে নেওয়া কি কোনো স্বাধীন বিচার ব্যবস্থার লক্ষণ হতে পারে? আপনাদের কড়া এবং অকাট্য আইনি মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই পর্বটি ১ম পর্ব আমরা আপনাদেরকে দিলাম। পরবর্তীতে ২য় পর্ব আসবে। আশা করি আপনারা এই বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে যে জালিয়াতি চলছে এবং যেভাবে আইনকে লঙ্ঘন করে এই বিচার ব্যবস্থাকে একটি সম্পূর্ণ প্রহসনের বিচারে পরিণত করা হচ্ছে, সেই বিষয়গুলো আরো বিস্তারিত পরবর্তী লেখায় অবশ্যই আপনারা পাবেন। আন্তর্জাতিক মিডিয়াগুলো, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো এবং এই জাস্টিস ইনফো .net এরা কিন্তু একটা অলাভজনক প্রতিষ্ঠান এবং মানবাধিকারের ব্যত্যয় নিয়ে যেকোনো ধরনের ঘটনাগুলো কিন্তু তারা তুলে নিয়ে আসার চেষ্টা করেন তাদের লেখাগুলোতে। সুতরাং আন্তর্জাতিক দরবারে বা বিশ্ব দরবারে এই আইসিটির যে বিচারিক প্রহসন সেটা নিয়ে কিন্তু আলোচনা ব্যাপকভাবে শুরু হয়েছে এবং এটা কিন্তু বাংলাদেশের জন্য সামনে এক ভয়ংকর বিপদ ডেকে নিয়ে আসবে। ভিডিওটি লাইক ও শেয়ার করে বিশ্ব দরবারে আইসিটির এই নতুন প্রহসনের মুখোশ উন্মোচন করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সচেতন থাকুন, সত্যের পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে বিদায় নিচ্ছি। তবে বিদায় নেওয়ার আগে বরাবরের মতো সেই সাবধানতা বাণী আপনাদেরকে দিতে চাচ্ছি। গত ২ বছরে বাংলাদেশে যে অত্যাচার, নির্যাতন, হত্যা যে ঘটনাগুলো আপনারা দেখছেন, শিশু নির্যাতন, শিশু ধর্ষণ করে হত্যা এবং বিভিন্ন মাদ্রাসা এবং মসজিদ হতে শুরু করে বিভিন্ন জায়গাতে যেভাবে ছেলে শিশুদেরকে বলাৎকার করা হচ্ছে, সেইজন্য এই বার্তাটা আপনাদেরকে দিচ্ছি। আপনার ঘরে যদি শিশু সন্তান থাকে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান, তাদেরকে এবং যদি টিনেজার থাকে এবং মুরুব্বি থাকে তাদেরকে বিএনপি, জামাত, এনসিপি জঙ্গিদের কাছ থেকে নিরাপদে রাখবেন এবং সাবধানে রাখবেন। ধন্যবাদ সবাইকে।